তাহার সাথে মনের কথা। আমি মনের কথা বলার জন্যই আসছি। আমি যখন একটা সময় গিয়ে বড় ভাই হয়ে গেছি, ছোট ভাইদেরকে সাহায্য নিতেই হবে। আর এখনকার ছোট ভাইরা তো খুব স্মার্ট, ড্যাম স্মার্ট, এ তো বলার কোনো অপেক্ষাই রাখে না। এবং যারা এসছে ওদের কাছে কৃতজ্ঞ বলবো না, আমি বিনয়ভাবে বলবো। অলরেডি একজন কাশি দিয়েই ফেলেছে, আমি পরিচয় করেই দিচ্ছি। সঞ্জয় জন, জয়। শিপন কই? ও এখানেই তো ছিল। ওরা না মেকআপ রুমে দেখলাম। কই? হ্যাঁ হ্যাঁ, কই গেল ভাই এখানেই তো ছিল। ওই দেখেন কে? অ্যাজ ইউজুয়াল ফোনে ফোন করতেছে। সারাটা দিন ভাইয়া ফোন তো ফোন, আল্লাহ জানে কি শুরু করছে, সারাটা দিন ফোনে থাকে ভাইয়া। ওনার মেকআপ ফোনে রুমে পাই ছিল না। একসাথে। মানে এই কথা বলতেছি 2 মিনিট পরে দেখবেন ও পাওয়া যাচ্ছে। দেখছেন আমি না সারাটা দিন ফোনে থাকে। তোর না আমি মেকআপ রুমে দেখলাম একসাথে। তো কোন দিকে হাত দেয়? তাহার সাথে মনের কথা এত সুন্দর করে বললাম, তারপরে আমি স্টক গেটে আমি দেখলাম তুই নাই। তোর কার সাথে কথা বলছিলি? ভাই অনেক ঝামেলা ভাই। ফোনটা খালি সারাদিন ফোন আতায়। ফোনটা দেখেন ভাই। হ্যাঁ ফোন তো তোর। সারা জীবন ওরে ম্যানেজ করতে করতে আমার জীবনটা গেল। কিন্তু কি বলছো ভাই, আমি আশা কি বলছো ভাই অলওয়েজ স্পেস আমি কথাই বলি নাই, এত চুপচাপ ছিলাম এখানে। ভাই ফোনটা তো তোর। আমার ফোন কল আসছিল ভাই, আমি কথা বলবো না, ওকে দিয়ে কথা বলেছি। আচ্ছা বাদ দে, দেখছেন অবস্থা? আচ্ছা বাদ দে, ওইটা ওই সাইডে রেখে। আর চলেন আড্ডা মারি। আচ্ছা ভাই সরি ভাই। আচ্ছা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভাইয়া। জয়, খুব ভালো আছে ভাইয়া। শিবন, ভাই বুঝতেই তো পারছেন দৌড়ের উপর ভাই পুরা। তোর উপরে এই যে দেখেন বন্ধু বান্ধব দৌড়ের উপর রাখছে আমাকে। হচ্ছে দৌড় মিনিস্টার, দৌড়ের উপরে থাকে। একদম একদম ভাই। আমরা তো একটা ছবি করছি। জি ভাইয়া। ওই ছবিটা তো প্রায় অলমোস্ট কত 90% হয়ে গেছে না? এইটি 80%। 80% ওই যে এরকম বাইরের একটা কাজ ওই বাকি ছবির আছে। বিষয়বস্তু নিয়ে একটু কথা বলি আমরা। ফার্স্ট অফ তুমি বলো। আমি বলতে গেলে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের ইতিহাসে একটা সেরা মাইলফলক ছবি হতে যাচ্ছে। যদি সময় মতো সুন্দরভাবে যদি আমরা দেশের পরিবেশ পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে, আমরা যদি এইভাবে রিলিজ করতে পারি ছবিটা। এখন একটু বাধ্যকতা হয়ে গেছে, যেটা একটা সরকার চেঞ্জ হলে তো অনেক ধরনের নেতিবাচক অনেক ধরনের থাকে তৈরি হয়। সেক্ষেত্রে আমাদের ছবির একটু কাজ বাকি। আমাদের রিসেন্টলি কত 3-4 দিন আগে না আমাদের পাসপোর্টে কপি আমারও একটু কাজ বাকি আছে। হ্যাঁ, আপনার সঙ্গে কাজ বাকি আমাদের আছে। যে দেশের বাইরে সিন ছিল যে প্যারিসে আমাদের যে পুরো প্রথম লর্ডের কাজটা রয়ে গেছে, ওইটা কাজ বাকি আছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু আগে এটা নিয়ে কথা বলতেছিলাম যে বাংলাদেশে আমরা হলে গিয়ে মুক্তিযুদ্ধের ছবি দেখি না, কিন্তু আমরা মুক্তিযুদ্ধেরই ছবি দেখি না হলে, না এমনি ছবি তো দেখি না। মুক্তিযুদ্ধের ছবি তো প্রশ্নই আসে না, টিভিতে আসলেও অনেকে দেখি না, টিভি সরাই পেলি। কিন্তু আমরা দেখি সে বর্ডার ছবি, ইন্ডিয়ার বর্ডার ছবি, যুদ্ধের ছবি আমরা এখনো বসে বসে দেখি। কিসের যেন একটা কমতি আছে আমাদের জেনারেশনে। কি হয়েছে ভাইয়া, একদম যদি 90s এর পরের কিডগুলোর কথা বলি, তারা অনেকে আসলে মুক্তিযুদ্ধ কি এটাই আসলে জানে না। কারণটা কি? এটার কারণ রিজনটা কি? আমার মনে হয় যে হয়তোবা যে প্রাতিষ্ঠানিক শিক্ষার কিছু ঘাটতি আছে, কমতি আছে, যেখানে হয়তোবা আমাদের ঐতিহ্যকে তুলে ধরা হয়নি, বা বাংলাদেশটা আসলে কি, এটার যে মানে ব্যাক স্টোরি কি, এটা হয়তোবা তাদের কাছে পৌঁছানো হয়নি ঠিক মতো। না না না, এটা ভুল কথা। আমরা না, সেই আমার ওয়ান যেটা থেকে মনে শুরু হয়। করে প্রতিটা পাঠ্যপুস্তকেই তোমার কিন্তু যুদ্ধের প্রতিটা গল্পই থাকে, যুদ্ধের গল্প থাকে, বাট থাকাটা আর এটা প্রেজেন্টেশন করে মানুষের সামনে আনাটা, এটা দুটো ডিফারেন্স আর কি। আমি একটু বলবো আমাদের আমার making মনে এর হয় ঝামেলা। অ্যাকচুয়ালি যুদ্ধের পর থেকে কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে চর্চা হচ্ছে না তা না। মানে আমি মনে করি আমরা যেহেতু একটু আগের জেনারেশন, মানে আমাদের এখন একটা নতুন জেনারেশন ক্রিয়েট হয়েছে, এখনকার জেনারেশন কিন্তু গ্যাজেট ফ্রিক। বাট আমাদের যে মুক্তিযুদ্ধ রিলেটেড যে মানে লাইক আর্কাইভ বা আমাদের যে কন্টেন্টগুলো অনেক বিষয়বস্তু আমার মনে হয় জানে না। শুধুমাত্র আমাদের সাপোজ মানে 26শে মার্চ 16 ডিসেম্বর তখন বিভিন্ন চ্যানেলগুলোতে হয়তো একটু প্রচার করছে, কিন্তু নর্মালি কন্টেন্ট গ্যাজেট ফ্রিক যারা, ওরা তো ইউটিউব দেখছে বা অন্যান্য যেসব জিনিস দেখছে, ওখানে কিন্তু অতটা অ্যাভেলেবেল হয়তো বা পাচ্ছে না। আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে, আচ্ছা মুক্তিযুদ্ধ মানেই যে 71, তার পরবর্তী যে দেশটায় যে মুক্তিযুদ্ধের কিছু ক্লাইম্যাক্স কিন্তু থেকেই গেছে, যেটা নাকি আমরা
পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ান অনেক ছবিতে আমরা দেখি, তারা কত কিছু তারা দেখায় এবং যুদ্ধের পরে যে অবস্থানগুলি গিয়ে দাঁড়িয়েছে, যে ওই ভূমি ওই প্ল্যাটফর্ম নিয়ে তারা কিন্তু কিছু সাবজেক্ট করে। আমাদের এখানে কিন্তু ৭১ মনেই মানি হচ্ছে ২৬শে মার্চের থেকে ১৬ই ডিসেম্বর, এর মধ্যে আমরা সীমাবদ্ধতা থাকি। যাই হোক, যে ছবিটার কথা বলছি এই ছবিটার নাম বলো। অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট। এবং এখানে অনেক ছবিতে অনেক আর্টিস্ট আমরা কাজ করেছি, হোপফুলি ভালো কিছু একটা হবে। আর বর্তমান এখন আমাদের চলচ্চিত্রের যে অবস্থা, এটা তো ভীষণভাবে মানে করুণ অবস্থা আমাদের। এই জায়গাটার থেকে তোমাদের কাছে কি মনে হয় যে আমাদের কি করা উচিত? টোটাল চলচ্চিত্র নিয়ে ইয়েস, চলচ্চিত্র। আমি বলবো ভাই, আসলে আমাদের তো টোটাল এক করোনা, তারপর এই যে দেশে একটা অস্থিতিশীল অবস্থা চলছে বা এখনো চলে যাচ্ছে, সব মিলে কিন্তু আমরা অলরেডি 5 বছর একটা ক্রাইসিস মোমেন্টেই আছি। আর এই 5 বছরটাকে ওভারকাম করতে আসলে কত দিন লাগবে আমরা জানি না। সো আমরা হিসাবে আমরা ফিল্মের সাথেও কিন্তু যুদ্ধ করছি, আমরা যারা ফিল্ম। আমাদের তো অনেক সিনেমা হল দরকার, তাই না? ডেফিনেটলি 100% সিনেমা হল দরকার। এখন কিন্তু এই সিনেপ্লেক্স টাইপের কোনো ছবি কিন্তু হল কিন্তু আমাদের নাই। হল তৈরি হওয়া উচিত আমি মনে করি। একদমই হলটা না হলে কিন্তু কোনো রকমই কিন্তু আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো না। আচ্ছা, এটা অন্যদিকে যাই। ওই যে জিনজির ছবি দেখেছি, নায়ক রাজ্জাক, পারভেজ সাহেব, আলমগীর সাহেব। তো এই যে বন্ধন আমি অনেকবার দেখেছি। তোমাদের বন্ধনটা এটা আসলে রিয়েলি ইট ইজ মাই প্লেজার। তোমাদের বন্ধনটুকু, এই বন্ধনের কিছু জায়গায় কিছু তোমাদের অনেক কিছু সিনক্রেটও হয়েছে। আমার মনে হয় সেগুলো একটু জানতে চাই। আমাদের 2017 থেকে পুরো সার্কেলটা, আমাদের পুরো ফ্রেন্ড সার্কেলটা, এবং আমি বলবো এটা অল ক্রেডিট গোজ টু জয়, পুরা মানে হোল্ড করেছে আমাদের এইটাকে। এর জন্য আমি ওকে বলতে দিইনি, কারণ ও তারপর সব কিছু বলবে, কারণ ও আসলে পুরো আমাদের টোটালি এই পুরো ফ্রেন্ড সার্কেলের যে মেইনটেইন বা এভরিথিং এখন স্টিল ওর জন্য পুরো অ্যাক্টিভ আছে টিমটা, এবং আমরা প্রাউড করি। আচ্ছা, হাতিঝিলের ঘটনা বলো, এটা কিন্তু এরা যেতে পারবো না। না, হাতিঝিলের ঘটনাটা এটাও একটা মানে আমাদের বন্ধুত্বটা আমাদের কতটা স্ট্রং এটা অনেকেই জানে না। আমরা এই বিষয়টা নিয়ে খুব প্রাউড ফিল করি। সিরিয়াসলি আমাদের জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে, বন্ধুত্ব কি জিনিস সেটার প্রমাণ আসলে আমরা নিজেরাই পেয়ে গেছি। কারণ আমরা ইন্ডাস্ট্রিতে এক্সাম্পল হিসেবেও সবাইকে দিতে পারি। আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই বলে না যে ইন্ডাস্ট্রির মানুষ কখনো বন্ধু হইতে পারে না, মানে ফিল্মের লোকজন। হ্যাঁ, কিন্তু আমরা এখন পর্যন্ত স্টিল নাও আমরা দেখাতে চাই যে না, চাইলে সবকিছুই সম্ভব। মনের মিল থাকতে হবে, স্যাক্রিফাইসের জন্য প্রস্তুত থাকতে হবে, জায়গাটা থাকতে হবে, ভরসা থাকতে হবে, আস্থা থাকতে হবে। তাহলে আমি যখন ওকে স্যাক্রিফাইস করব না, তখন ওর সাথে আমার কখনোই ফ্রেন্ডশিপ হবে না। কোনো ক্ষেত্রে ওকে করতে হবে আমাকে, কোনো ক্ষেত্রে ও আমাকে করবে, ওকে করতে হবে। এইটা স্যাক্রিফাইস আমাদের ইন্ডাস্ট্রির মানুষরা ছাড় দিতে পছন্দ করি না। আমরা কেউ কাউকে এক ফোঁটা ছাড় দিতে পছন্দ করি না, যার জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে কখনো কারোর ভিতরে বন্ধুত্ব গড়ে ওঠে নাই। হ্যাঁ, আমরা আরেকজন হিরোকে হিংসা করি, আরেকজন একটা হিরোইনকে হিংসা করে। মনে করেন কোনো ছবির কথা হচ্ছে, যে কোনো কারণে ওই ছবিটা হয়তো বা আমি করছি না, ভাই তোমাদের আমলে এটা বেশি হয়েছে, আমাদের টাইমটা একটু কম ছিল। কিন্তু আমরা কিন্তু আরেকটা হিরোকে কিন্তু রিকমেন্ড করতেছি, ভাই ওকে নিলে, এই ক্যারেক্টারটা ওকে নিলে কাজ করবে, আপনি আমাকে না নিয়ে ওকে নেন। আমরা এরকম করতে চাই আর কি, আমাদের ভিতরে আছে, অনেকের ভিতরে নাই। তা হাতিঝিলে যে ঘটনাটা ঘটছিল, এটা তো মানে এক কথা মর্মান্তিক, একটা থ্রিলার ছবি বানানো যাবে, একটা থ্রিলার ছবি বানানো যাবে। যে কোনো একটা জায়গায় প্রোগ্রাম ছিল, আমাদের এক ফ্রেন্ডের জন্মদিন ছিল। আমরা সে ফ্রেন্ডের জন্মদিনে গেছিলাম, আমরা পুরো গ্রুপটাই সবসময় একসাথেই চলি। তো ওখানে যাওয়ার পরে ওখানে থাকে না একটু লেট নাইটে 12টা-1টা বাজতেছে যখন, তখন আমাদেরই কিছু ভাই ব্রাদাররা তার একটু ড্রাঙ্ক ছিল, হয়তো বা বাইরে থেকে আসছে। তো যখন আমার একটা জিনিস কি, আমি আমার ওদেরকে নিয়ে চলি, যে আমার বন্ধু না, আমি তাকেও সেভ করার জন্য ট্রাই করি সব সময়। ইন্ডাস্ট্রি ইয়াং জেনারেশন, আপনি যাকেই বলবেন যে যদি ভরসার জায়গা কে আছে, একটা ভরসার নাম বলো, সে 2টা নামের ভিতরে একটা নাম অবশ্যই আমার থাকবে। ইয়াং জেনারেশনে যারা আছে, সে ছেলে হোক মেয়ে হোক, সে জানে যে রাতের অন্ধকারে 5টায় আমাকে ফোন দিলে 5টায় ইনস্ট্যান্টলি তাকে আমি তার
সমস্যার সমাধান আমি কোনো না কোনোভাবে করে দিতে পারবো, এটা তাদের ভরসা আমার উপরে আছে। আমি রাখার চেষ্টা করি, আমি এটাকে শ্রদ্ধা করি। তো ওই মুহূর্তে যখন দেখলাম যে দু একজন ড্রাঙ্ক আছে, তারা আমার দু একজন কাছের বন্ধু বা আমার ইয়াং দু একজন নায়িকা আছে, তাদেরকে একটু ডিস্টার্ব করার ট্রাই করছে, তখন আমরা প্ল্যান করলাম যে এখানে আর আমাদের ওয়েট করা যাবে না, আমরা এখান থেকে চলে যাই। তা আমরা তখন ওখান থেকে উঠে চলে আসি, সবাইকে নিয়ে একসাথে চলে আসি। এসে আমরা যেহেতু ওখান থেকে চলে যাব, আমি ওই লোকগুলা বা যারাই ওখানে ওই অবস্থা বা ওই সিচুয়েশন ক্রিয়েট করছিল, তাদেরকে আমরা বুঝতে দিতে চাচ্ছিলাম না যে আমরা তাদের জন্য উঠে যাচ্ছি। আমরা ফিল করলাম যে আমরা সবাই একসাথে বেরোয় যাবো, আমাদের একটা প্রোগ্রাম আছে এটা বলা। তো একসাথেই সবাই একজনের গাড়িতে ও ঢুকছে, আরেকজনের গাড়িতে। ওখান থেকে তো বিদায় নিয়ে কারো বাসায় যাওয়ার কোনো স্কোপ নাই, তাহলে তো ওনারা দেখতেছে আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। তখন প্ল্যান হলো যে আমরা পুলিশ প্লাজার সামনে বা হাতিঝিলে এসে আমরা ড্রাইভার হয়ে যার যার বাসায় চলে যাবো, সেন্টার করে চলে যাবো, সবাইকে বাই করবো। তো ওখানে 2-3টা গাড়ি হুন্ডা টুন্ডা মিলে আমরা ঠিক হাতিঝিলে যে ব্রিজটার উপরে দাঁড়ায় আছি। ওর ভিতরে ও নামার পরে বলতেছে আবার, কারণ 12টা বাজে পানি নিল একটা, মনে আছে, পানি নিল। ও বলতেছে একটা পানি খাই, পানি যাচ্ছে না, পানি নিয়ে পানিটা খাইছি। খাওয়ার পর এখন বিদায় নিব, জাস্ট এর ভিতরেই হুট করে একটা ছেলে রোডের ওই পাশ দিয়ে, তোমরা প্রথমে কি ফলো করছিল যে ছেলেটা লঙ্গি পরে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে? না, গাড়ি আসছে আগে, গাড়ি তো থামা ছিল, গাড়ি থামলো। আমি ওইটাই বলতেছি, কারণ আমি যেহেতু হচ্ছে গিয়ে তুমি আমার সামনে ছিলে, তো আমার পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ার ছিল। প্রথমে দেখলাম যে একটা গাড়ি আসছে, পুলিশের সাইরেন, না সাইরেন বাজে না, আওয়াজ ছিল না, কিন্তু লাইটটা জ্বলছে। হ্যাঁ 8 সিটার প্রাইভেট মাইক্রো, তো সাইরেন ছিল না, কিন্তু পুলিশের ওই লাইটটা করতেছে, একটা মাইক্রো আসলো। তো মানে উই আর টকিং ইচ আদার। তো যে জিনিসটা হচ্ছে, মাইক্রো থেকে জাস্ট গেটটা খুলে সেন্ডো গেঞ্জি পরা, একদম বুক পর্যন্ত এভাবে উঠানো, লুঙ্গিটা অলমোস্ট কাছা দেয়া, মানে ঢুলতে নামতেছে, এরকম করে 4-5 জন নেমে এক একজন এক এক জায়গায় দাঁড়াইছে। দাঁড়ানোর পর একজন একটু টহল দিচ্ছিল। ও আচ্ছা, এখন ওখানকার একটা সিন্ডিকেট আর কি। এরপর রোডটা পার হয়ে আসছে, আইসা বলতেছে গ্যাস লাইট দেন তো, লাইটারটা দেন। আমি কেউ স্মোক করি না অ্যাকচুয়ালি। আমি এখানে রোডটা এখানে বিপাশা কবির, আঁচল, নীর, সময়, মানে আমাদের পুরো ফ্রেন্ড সার্কেল, এরা হচ্ছে ফ্রন্ট লাইনে মানে এভাবে দাঁড়ায় আছে। আমি হচ্ছে গ্রিলের সাইডে এভাবে দাঁড়ানো, আমার সামনে বিপাশা, আমার বাস সাইডে হচ্ছে জয়, ডান সাইডে আঁচল, এই সাইডে নীর, আর এই সাইডে হচ্ছে শিপন, আর হচ্ছে গিয়ে নাদিম মনে হয় ফোনে কথা বলতেছিল। ও নাদিম আমার পাশে, নাদিম আমার পাশে। এর ভিতরে ছেলেটা এসে যখন চাইলো, তা আমরা চাইছে কিভাবে ভাইয়া লুঙ্গিটা উঠাইছে এইভাবে, মানে পুরো উলঙ্গ। কিন্তু আমাদের কাছে তো খারাপ লাগতেছে, মেয়ে মানুষ সব এদের সামনে এরকম করতেছে। আর ঠিক এসে দাঁড়িয়ে ছিল বিপাশা একদম পিছনটা। তা এখন ও দুইবার বলছি, আমি প্রথমে বলছি না আমাদের কাছে তো নাই, হ্যাঁ। তা আবার বলছে ওই ছেলে বলছে যে এতগুলো পুল্লাম মায়া আপনাদের কাছে গ্যাস লাইট নাই করলেন আর বিশ্বাস করলাম, হ্যাঁ ধর্মিয়া লাইটার দেন। ও বলছে ভাই না তুই বলে যে ভাই বললাম তো লাইটার নেই, আপনি জানতো জানতো মানে এই খারাপ, হ্যাঁ, মানে এই অ্যাটিটিউড দৌড় দিয়ে ওই পাশে গেছে, যাই ও সবারে চিল্লাইতেছে, এই চিল্লাইতেছে, চিল্লায় কি যেন করলো আবার, না চিল্লায় এবার দৌড় দিয়ে একাই চলে আসছে। আসার পরে আমি চিন্তা করলাম ভাবসাব তো ভালো না, খুব খারাপ। আমি কি করছি, আমি সামনে আগে যাবো, ভাই সরি সরি সঙ্গে সঙ্গে আমার এখানে একটা পাঁচ মারলো। পাঁচ মারার সাথে সাথেই যখন মুভ করতে গেছে ঘুষা মারলা তো তুমি প্রথমে, যখন দেখছি যে কথায় হয় না, ওকে মেরে দিছে, তখন শিপনরে বললাম যে খালি ওদের একটু সাইড করো, মেয়েদের। আমি গিয়ে হচ্ছে গিয়ে 4-5 জন ছিল, মানে না প্রথমে একজন ছিল, তোমাকে একজন মারলো, 3 জন ছিল, আই স্টিল রিমেম্বার। 3 জন ছিল আমার সামনে, তোমাকে একজন মেরে গেছে, 3 জন ছিল, আমি 3টাকে মারছি। তখন শিপন দৌড়ে আসছে, তখন জয় বলতেছে ওদের আগে গাড়ি। না আমি কি করছি তখন, আমি সব এদেরকে, কারণ মেয়েরা তো ওইখানে আমাদের ফালা জীবনও যাবে না, আমাদের সব গাড়ি ওখানে থাকতেছে, ওকে আর নাদিমনে বললাম সব মেয়েদেরকে একটা গাড়িতে ঢুকাও, ঢুকে এখান থেকে গাড়ি সরাও, তোমরা যাও, আমরা পরে দেখতেছি যা করা যায়। এই দুইজনে ফাইট স্টার্ট করছি, ওই পাশে যায় আবার পুলিশের হর্ন বাজায় দিছে, হর্ন বাজতেছে আর ছুটতেছে আর ফোন দিতেছে, এই কই রে তোরা তাড়াতাড়ি, এই কইতেই ওদিক দিয়ে প্রায় 20-30 জন চলে আসতেছে। খালি মারতেছি, চেস করতেছি, আবার মার খাচ্ছি, চেস করতেছি, মারতেছি, এই করতে করতে প্রায় 2-2.5 ঘন্টা ফাইট
চলতেছে এইভাবে এরপর রোডের উপরে। স্টোরি বলি। তারপর হয়েছে কি, আমি তো মেয়েদের নিয়ে, ওরা কেউ যাবেই না আমাদের ছেড়ে, যেহেতু ওরা দুজন অ্যাকচুয়ালি মারামারি করতে চায় না। আমি দিলাম, আমি যদি মারামারি করি তাহলে বেসিক্যালি কি মারামারি হবে, উল্টা মেয়েরা সেভ হবে না। আমাদের মানে জোর করে আমাদের একটা- কনসার্নটা ছিল হচ্ছে যেহেতু আমাদের সাথে মেয়ে আছে, আল্লাহ না করুক যদি কিছু ওই একটা- সময় ওরা যদি থাকতো আবার অনেক বড় আমি সিক্রেট আবার হয়ে যেত। জোর হ্যাঁ। করে মানে এটা আমাদের দায়িত্ব, এটা friend হচ্ছে যে হিসেবে। তোমরা একটা মেয়েকে কিভাবে সেভ করে যা যায়, ইটস সো ওয়ান্ডারফুল। আমি ভাই জোর করে ওদের গাড়িতে উঠে আমি বললাম পরটা পরে দেখা যাবে, তোরা উঠে জাস্ট হার্ভি সামনে নামায়। আমার মনে হয় উইদিন 3 to 4 মিনিটস হয়েছে আমাদের ওর এখানে আসতে। এসে দেখি ওরা হলো, মানে আমরা কিন্তু ভিকটিম বেসিক্যালি। আমি দেখি ও আর জয় হলো পুলিশের ভ্যানে। গাড়িতে হ্যান্ডকাপ পরা, পুরো ব্লিডিং, ওর মানে মানে পুরো রক্ত। এবার দেখেন, এটা এটা যারা হাতিরঝিলে যাওয়া আসা করে তাদের জন্য অনেক বড় একটা মেসেজ, এটা অনেক বড় মেসেজ। এরপরে যখন ফাইট হচ্ছে একটা সময় দেখি যে পুলিশের গাড়ি চলে আসছে। তা আমরা যে কাউকে ফোন দিব সেই সময়টা তো বের করতে পারি নাই আমরা তো পুরো রক্তাক্ত অবস্থা। আমি জানি, ইন্টারাপ্ট করি, আমি জানি যে যতটুকু যে তোমার একটা আঙ্গুলের অবস্থা ভয়াবহ। আমি বলি একটু মাঝখানে ভাই, যখন দেখলাম যে পুলিশের গাড়ি চলে না, আসছে, পুলিশের গাড়ি আসার কারণটা বলে দিতে হবে আগে। কারণ যখন পুলিশের গাড়ি আসছে, ও তো আমি পুলিশের গাড়ি দেখে ওরা আমি বলছি যে জন কারোর হিট করো না, হিট করো না, ওইটা পুলিশের গাড়ি বলছে, আসছে, কিন্তু পুলিশের গাড়ি আসছে। আমি তো বলি, কিন্তু ও জাস্ট এই কথাটা বলছে, কিন্তু গাড়িটা যখন থামছে দেখলাম আমাদের সাথে যারা মারামারি করতেছে ওরা পুলিশের গাড়ি থেকে লাঠি নিয়ে উল্টা আমাদের লাঠি নিয়ে আসছে, লাঠি আনার তখন পর আমি জয়রে বললাম, জয় কাহিনী কি? এরপর লাঠি যখন একটা মারছে, আমি দুইটা লাঠি নিয়ে আসছে, একটা ফালাইছি, তারপরে একটা লাঠি ফাইট করতে করতে গেছে, একটা লাঠি দেখলাম শুধু ওর মাথার দিকে বাড়িটা মারলো। আমি এভাবে চেস করছি ভাই, এইভাবে হাতটা দিয়ে চেষ্টা করছি, লাঠিটা ধরছি, কে এসে আমাকে এখানে একটা পাঁচ মারলো, মারার পরে আমি বেহুশ হয়ে গেছি। আর আমি হচ্ছে গিয়ে আমার যে কিছু মনে নেই। এসআই ছিল, এসআই এর কোমরের মধ্যে ধরে আমি জাস্ট ফেসটা মানে বাঁচানো ছিল। এখন সব মিলে ও ব্ল্যাক আউট হয়ে গেছে, তো আমাকে মারতেছে। তা হুট করে এসআই বলতেছে আচ্ছা অনেক হয়েছে, মানে ও প্রায় 10 মিনিট হচ্ছে মারামারি করতে সুযোগ দিছে ওদের। না, এটা সিন্ডিকেট ছিল, এসে সব একটা সিন্ডিকেট। বেসিক্যালি ভাই শর্টকাট মোরাল স্টোরি হলো ওইখানে যদি একটু দেখতো ভালো ফ্যামিলির লোকজন বা ছেলে মেয়ে আছে, ওরা ভাই ব্ল্যাক মানে ওরা ওদের কাছে টিম সাজানো থাকে ভাই। কিন্তু এখন বোধহয় হাতিঝিলের এই অবস্থানটা এখন আর নাই। ওই ঘটনার ওই পর থেকে ঘটনার অনেকটা পরে কম। অনেকটা আচ্ছা, চেঞ্জ হয়েছে। it's a, মানে বিগেস্ট ট্র্যাজেডি। এরপরও ভাই অনেক ঘটনা আছে, বললে মনে করেন যে এক ঘন্টা এইসব শুধু না, মনে করেন আমরা যে একটু- আমাদের গল্পের আচ্ছা, একটু প্রোগ্রাম হয়ে আমরা যাবে। একটু এটা এন্টারটেইনে যাবে, হ্যাঁ, অন্যদিকে entertain আমরা অনেক আমরা বেশি সিরিয়াস হয়ে গেছে। হ্যাঁ কি প্রশ্ন করব আমরা ভাইয়ের জন্য একটা গিফট রাখছি অবশ্য, সারপ্রাইজ গিফট, Surprise যাই হোক। সারপ্রাইজ এত কষ্ট সারপ্রাইজ করে। last এ। এটা লাস্টে না, ওটা দিয়ে শেষ করব। হ্যাঁ, হ্যাঁ, বর্তমান সিচুয়েশনে মানে এখন দেশ যেভাবে যাচ্ছে, এই বিষয়ে আমরা যদি দ্রব্যমূল্যের অবস্থা, শুধু দ্রব্যমূল্য নিয়ে আমরা একটু কথা বলি, এই জায়গাটা কি আসলে কি সঠিক আছে না একদমই নাই? আমরা বাংলাদেশি মানুষ হিসেবে আমরা বেশি অনেক আবেগপ্রবণ, আমাদেরকে অল্পতেই খুশি করা সম্ভব, কিন্তু আমরা জনগণকে খুশি করতে চাই না হয়তোবা। যে সরকার প্রধান যারা থাকে বা যারা নেতৃত্ব দিচ্ছে দেশকে হয়তোবা চায় না, কারণ সবাই কমিটমেন্ট করে একটা জায়গা মতো যাওয়ার পরে কমিটমেন্টটা ব্রেক করে ফেলে, জনগণের জন্য কিছু করে না। এখন সিন্ডিকেট নাই, এখন কোনো কিছুই নাই, তারপরে দেখেন প্রতিটা জিনিসই ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্য থেকে শুরু করে না, মানে শুধু প্রাইস তো অনেক বাংলাদেশের মানুষ যদি শুধু খাইতে পারতো, সাধারণ মানুষরা ভালো, আর কোনো কথাই বলতো আর না। কারোর সাথে কোনো কথাই বলতে হবে। আর বিশ্বাস করো, আমি তো রেস্টুরেন্ট বিজনেস করি, আমি যে কি ধরনের সাফার করছি এটা কল্পনা করা যায় না। কারণ 1 মাস আগে যে দামটা ছিল এটা তো আমি চেঞ্জ করতে পারি, না, নতুন করে পারবেন কেমনে চেঞ্জ করার আপনি? না, কোনো অপশন নাই, কোনো অপশন নাই। কিন্তু আপনার দাম দিয়ে কিন্তু মানে আমাকে কিনতে হচ্ছে। vegetable এবং বিশ্বাস এগুলো করো কিনতে হচ্ছে। যে জায়গাটায় আমরা মূলা আগে গরু ছাগলও খেত, এবং সাথে এটা স্ট্রং একটা মানে ইয়ে যে এটা কিন্তু 120 টাকা 30 টাকা। ভাই, আমি অ্যাকচুয়ালি আমার ঘরের বাজার তো আমি করি মানে এভরিডে। আমি সত্যি কথা এখন হিমশিম খাচ্ছি। মানে আমি চিন্তা করি যে যারা আমাদের চাইতে একটু ব্যাকওয়ার্ড সিচুয়েশনে আছে, একদম টাইটাই মানে আয় ইনকামে চলে, ওরা আসলে কিভাবে সার্ভাইভ করছে আই ডোন্ট নো ভাই। মানে আমরাই হিমশিম খাচ্ছি। এই যে আমিও বাজার করি, দেখা গেল ও রেগুলার করে, আমি হয়তো 2-1 দিন পর করি। তো জিনিসটা হচ্ছে যখন বাজারে যাই তখন চিন্তা করি যে আমি কি তরকারি কিনবো না
এই টাকা দিয়ে দেখা গেল আমি চিকেনই পাচ্ছি। ইলিশ মাছের কথা চিন্তা করেন না, ইলিশ মাছকে আমাদের আমাদের দেশ থেকে ইলিশ চাই, টাকা আমাদের খরচ করা লাগে। 200 টাকা শুধু এক পিস। এটা তো গড গিফটেড একটা জিনিস, গড গিফটেড প্রোডাক্ট, যেটা আমরা নিজেরাই কালেকশন করতে পারতেছি, সেটা আমাদের কাছে নাই কেন? যেটা আফসোসের কোনো সীমা রেখাই নেই। আমরা এটা পাই না আফসোস কেন? করতে করতে আমরাও শেষ হয়ে গেলাম, আমাদেরও বয়স 50 পার হয়ে গেছে। Right. চলচ্চিত্রের মানুষ অনেকেই মনে করে কি আমরা হাজার হাজার কোটি টাকার মালিক, চলচ্চিত্রে বোধহয় আসলেই ক্যামেরার সামনে দাঁড়ালেই বোধহয় 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা, মানে 1 কোটি 2 কোটি টাকার মালিক, এরকম একটা ভাবনা চিন্তা আছে না? ভাইয়া আছে কিনা? ভাইয়া সাইনিং এর পরে কিন্তু তো কঠিন। পরের পেমেন্ট পেতে হচ্ছে গিয়ে মনে করেন যে ডবল টাকা, তো আমার তো মানে যাতায়াত ভাড়া ফোন দিতে দিতেই শেষ হয়ে যায়। কিন্তু মন থেকে তোমরা শোনো, এই আকাল আসলে সত্যি দুনিয়াতে যদি বলি ভাইয়া, মন থেকে সিনেমাটা করি হচ্ছে মন থেকে। ঠিক না? হ্যাঁ একদম। আমরা মন থেকেও করেছি এবং সিনেমার টাকা দিয়ে অনেক কিছু তৈরিও করেছি, হ্যাঁ। কিন্তু তোমরা কিন্তু সেই মনের জায়গাটায় ভাইয়া আছো। সিনেমাতে তো আসা আপনাদের দেখেই, মানে আপনাদের দেখেই তো সিনেমা প্রেমী হওয়া, এই স্বপ্ন জায়গা যে আমি সিনেমাতে কাজ করব, মানে আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করব, এটা তো একটা স্বপ্ন। মানে এখন যে জিনিসটা হচ্ছে, এখন পর্যন্ত কাজ করছি ওই ভালোবাসার জায়গা থেকেই। কেউ যদি বলে যে আরে এই সিনেমা সাইন করছো, হ্যাঁ তোমার তো একদম ব্যাংক ব্যালেন্সে যা বেটা, মাঝে মধ্যে তো পকেটে টাকাও থাকে না, ভাড়াও থাকে না। কিন্তু ভাই আমি কোন দিকে তুই লোক দিলে? আমি তো এটা আমি আপনার একটু দোষ দেব। ওই টাইমে আপনারা কিছু চকলেট বয় ইন্ডাস্ট্রিতে আসছেন, স্মার্ট ছেলে, আপনার ছবি দেখে আমরাও আকাশে উড়ে উড়ে আমরা চকলেট বয় হইছি। আমরা চকলেট বয় হয়ে গেছি। এখন আমরা মানে ভাসমান অবস্থায় আছি। ভাসমান নৌকার ভাইয়া মধ্যে আছি। মুখ ফুটে তো সব, মানে এখন তো ভাই ব্রাদার একটা ব্যাপার চলে আসছে যে আরে তুমি তো আমার ছোট ভাই, কাজটা করে দাও। আরে ভাইরই তো এখন তো তুমি তো আমার ভাই তো। আমি তো ভাই ভাই তো, আরে এটা আচ্ছা তো ভাই ভাই। চলেন ভাই, সবাই ভাই। আচ্ছা ভাই চলেন বলছি, মনে করেন জীবন থেকে 3-4 মাস নাই, শুটিং করতে করতে জানছিস, মনে করেন যে বাড়িওয়ালা ফোন দেয়, বাবা ভাড়াটা কবে দিবি? বাবা ভাড়াটা কবে দিবা? আচ্ছা আমার জন্য কি সারপ্রাইজ আছে বলো তো? তাই না? আমার না অনেক ক্ষুধা লাগছে, মানে কোনো খাবার টাবার আনছো ওটা কি কোনো? ভাই এটা আপনি কল্পনা করেন না। আড্ডাটার পরে আমরা খাওয়া দাওয়া করবো, কিন্তু আমি আর জয় তারপর শিপন প্ল্যান করছি যে আপনার সাথে এই আড্ডাটা খুব কম হয়েছে আমাদের, কিন্তু এই আড্ডাটাকে মানে স্মরণীয় করার জন্য আমরা এমন কিছু করব যেন এইটা মানুষ সারা জীবন মনে রাখে, এরকম কিছু আমাকে কি মানে আপনাকে ট্রিবিউট দিব। আমি বলি এটা কি আমাকে কোনো বিপদে ফেলছে কিনা আমি ঠিক জানি না। ফর শিওর বিপদে না, Oh God. কিন্তু আগে হাত ধরে বলি যদি মানে বেয়াদবি হয়ে যায় মাফ করে দিন ছোট ভাই হিসেবে, কিন্তু মনে হয় না হবে। আচ্ছা, But ঠিক এটা একটা আছে। সারপ্রাইজিং। আচ্ছা, ঠিক আমি আছে, ট্রাই দেখি। করব। আচ্ছা দেখি। আমরা আপনার জন্য একটা ছোট একটা সিন করব। হ্যাঁ তো আমরা সিন করলে আপনি বুঝে যাবেন যে কে কোন ক্যারেক্টার করতেছে। আর আমরা নাই বলি surprise। অভিনয় করেই দেখাই, অভিনয় শিল্পী আচ্ছা, তো। ঠিক আছে, বড় ভাইয়ের সামনে একটু সুযোগ পাচ্ছি আর কি। দর্শকদের ভালো লাগবে Yes, বিষয়টা। তো আমরা ক্যারেক্টারে চলে যাই। আচ্ছা, ক্যারেক্টারটা আপনি শুধু অ্যাকশন করলেন, হ্যাঁ। সেট রেডি, শট নিব, ক্যামেরা অ্যাকশন। ব্যর্থমিস গাবতলির ছেলে গুলশানের মেয়ের থেকে হাত বাড়িয়েছিস? বাবা ওর মন অনেক বড়। কিসের বড়? বড় তো হচ্ছে ধন সম্পদ। জানিস আমার মেয়ের মাসের খরচ কত? কত টাকা? গর্ধব, প্রতি মাসে 10 লাখ টাকা। চৌধুরী সাহেব, দরকার হলে আমি আমার কিডনি বিক্রি করে দিব, তারপরও আমি আপনার মেয়ের হাত খরচ চালাবো। এই তোমার কিডনি তো একটা। হ্যাঁ বাবা যদি তোমাকেই না পাই তাহলে জান রেখে কি লাভ? আপনারাই বলেন কি না? ক্যারেক্টার করছে ক্যারেক্টার করছে বলেন। আমি এরকম একটা ছবি করেছিলাম লাট সাহেবের মেয়ে, তা আমার মাথা ফাটায় ফেলায় এবং এই মাথাটা- dialogue টা আপনার মুখে এবং শুনবো, আমাকে প্রচুর টর্চার করে মৌসুমী আর আলমগীর সাহেব উপর থেকে বোধহয় বলে চৌধুরী সাহেব টর্চার করে। যে মানে তুই এখান থেকে বেরিয়ে যা, তুই তো কাজের ছেলে, দিস। তখন আমি টান করে বলেছিলাম যে চৌধুরী সাহেব আপনারা বড়লোক হতে পারেন, আমরা গরিব, কিন্তু আমি এক মায়ের সন্তান। আমি আপনার মেয়ে সুমিকে ভালোবেসেছি মন থেকে, আত্মা থেকে ভালোবেসেছি।
কিন্তু তার বিনিময়ে পেলাম আঘাত। কিন্তু আমার এই রক্ত দিয়ে আমি এখানে লিখে গেলাম এই সুমিকে একদিন আমার ঘরে তুলব, আমি আমার ঘরে আমি তুলব। সেদিন আপনি চিৎকার করে আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবেন না। আমি বলে গেলাম এটা আমার বদ্ধ আনা, এটা আমার বদ্ধ আনা। আমি চ্যালেঞ্জ করলাম চৌধুরী সাহেব, চ্যালেঞ্জ করলাম। তখনকার সময় এরকম ডায়লগ ছিল। অবশ্য এখানকার সিচুয়েশন বলি অন্যরকম। মানে মৌসুমী আপুর ক্যারেক্টার কিন্তু আমি করেছি। পিয়ার ক্যারেক্টার যদি পিয়াকেই না পাই তাহলে জান রেখে কি লাভ? কিডনি তো একটা, তো ওখানে কি ডায়লগ কি কিডনি একটা ছিল? এটাকে তো আর একটা মডিফাই করেছি মানে দর্শক জানে এটা মজা। 2024 এর সেই ডায়লগ। এটাই তো বেস্ট। Oh my God! ও মাই গড, ও মাই, ভীষণ এনজয় করলাম।